সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় নির্বাচন সংস্কার মুখোমুখি। নির্বাচন, একটি জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো। কে সরকার গঠন করবে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে। আবার সংস্কার বিষয়ে সবার গুরুত্ব আছে, সবার মতামত আছে। সংস্কার দীর্ঘমেয়াদী হবে নাকি স্বল্প মেয়াদী হবে এ নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে, যেটা উচিত নয়। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো এগিয়ে যাবে। এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক এবং রাওয়া ক্লাবের চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, তিনিও অবশ্য সামরিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান। তিনি জনতার দলের মুখপাত্র এবং প্রধান সমন্বয়ক। আজকে একটা আর্মি শো হচ্ছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। যে কথা দিয়ে শুরু করতে চাই, নির্বাচন এবং সংস্কার। এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। সেখানে সংস্কারের পক্ষে অনেক মানুষের মত আছে, নির্বাচনের পক্ষে মত আছে। সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। কতগুলো সংস্কার কমিশন করা হয়েছিল, তারা তাদের মতামত জমা দিয়েছে এবং ঐকমত্য কমিশন হয়েছে, সেখানেও রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। বিএনপি আগামীকাল দেবে। আজও এ পর্যন্ত দুটি রাজনৈতিক দল তাদের সাথে আলোচনাও করেছে। মতামত দেওয়ার পর আবার আলোচনা হবে। সংস্কার, নির্বাচন, এম এ হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা অবতারণা করেছেন। প্রথমেই আর্মি শো এর কথা বলি। আপনি যেটা দিয়ে শুরু করলেন, আসলে এটা আর্মি শো কেন জানেন? আজকে 22শে মার্চ 1971 সালে ঠিক এই সময়টাতে, এর একটু আগে, বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জেনারেল ইশফাকুল বাজিদ, যিনি বাংলাদেশের অন্যতম একজন বাঙালি জেনারেল ছিলেন, পাকিস্তান আর্মিতে, ব্রিটিশ আর্মিতেও ছিলেন, তিনি এবং কর্নেল আতাউল গনি ওসমানী তৎকালীন অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদেরকে নিয়ে, অফিসার, জেসিও, আদার র্যাঙ্কসকে নিয়ে বাইতুল মোকাররম থেকে মার্চ পাস্ট করে 32 ধানমন্ডিতে যান শেখ মুজিবুর রহমানের বাসায়। গিয়ে তাকে তলোয়ার উপহার দেন এবং তাকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আলটিমেটলি শেখ মুজিব তা দেননি। কিন্তু তখনও তার আলোচনা চলছিল দেশকে, পাকিস্তানকে একত্রিত রেখে কীভাবে উনি প্রধানমন্ত্রী হওয়া, সেটাই স্বাভাবিক ছিল। নির্বাচনে উনি জয়ী হয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেটা তার জন্য কোনো ভুল ছিল না, বাট সেটা চেষ্টা করছিলেন। এই জন্য আজকের দিনটা হলো মিলিটারি ডে। আমরাই কিন্তু, সামরিক বাহিনীরাই কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের সূচনা এবং 9 মাস করেছিলাম। সেই জন্য ইফ ইউ মেক এ মিলিটারি শো, নাথিং রং ইন ইট। হাওয়ার এবার এখন আপনার সাবজেক্টের উপর যদি আসি, তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে জানেন? এই ফ্যাসিস্ট দলটি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া তাদের স্বার্থে, এই দেশকে তাদের চিরতরে তাদের করতলগত করার জন্য, করদ রাজ্য হিসেবে তৈরি করার জন্য এই আওয়ামী লীগকে তার সৃষ্টি করেছে। এটা ইতিহাস বলে, ঘটনা পরম্পরা এটাই সাক্ষী দেয়। আওয়ামী লীগ অ্যান্ড ইটস অল অ্যাসোসিয়েশন ওয়াজ ক্রিয়েটেড বাই ইন্ডিয়া। তারা এই দেশকে দখল করে নিত যদি হাসিনা আর 5টা মাস কিংবা কয়েকটা মাস এই দেশে ক্ষমতা থাকতে পারত। এবং ডেফিনেটলি দে হ্যাড দ্য প্ল্যান টু ক্যাপচার দিস ল্যান্ড, মাই ডিয়ার ব্রাদার। এই মুহূর্তে এখন 5ই আগস্টের পরে এখন তো বসন্তের কোকিলের অভাব নাই। যারা 5ই আগস্টের আগে, মেজর ডেল এইচ খান, আমি, এরকম আমরা আরও অনেক মিলিটারি অফিসার কিন্তু যুদ্ধ করেছি, দীর্ঘ 16 বছর যুদ্ধ করেছি। আমরা 36 দিনের যুদ্ধ আমাদের একসাথে করি নাই, আমরা করেছি 15 বছর যুদ্ধ করেছি। যারা আর্মি থেকে আমাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে বিভিন্নভাবে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এখন এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে গত 1 দিন যাবৎ, একটা টলমলের পরিস্থিতি। দেখুন, আমি আগেও আপনার অনুষ্ঠানে কিংবা অন্যান্য অনুষ্ঠানে বলেছি, 15-16 বছরে হাসিনার মতো সাইকোপ্যাথ এই দেশ শাসন করার কারণে এর আবহাওয়াটা পুরো মানুষের মনের মধ্যে এটা গেঁথে গেছে। আমরা পুরো জাতিটাই কেন জানি কোনো না কোনোভাবে সাইকোপ্যাথ হয়ে গেছি আমার মনে হয়।
সামান্য একটা বিষয় নিয়ে এমনভাবে তোলপাড় শুরু করি, পুরো দেশ উল্টে যাবে, পুরো দেশকে দখল করব, একে মারবো, ওকে মারবো, একে ফেলবো, এটা আসলে কোনো বুদ্ধিমান জাতির কাজ নয়। বুদ্ধিদীপ্ত জাতি এগুলো করতে পারে না। দেখুন, ঘটনা ঘটতেই পারে, আমি ভুল করতেই পারি, আপনিও করতে পারেন, সেটার একটা নর্মাল ওয়ে আছে। যখন 100 সেঞ্চুরি করেছিল দর্শনের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, কোথায় ছিলেন এই বিশাল বিশাল বহরের লোকেরা? তখন তো তারা একটা মিছিল, কেন একটা কথা বলার সাহস পান নাই, নারীবাদীরা কোনো কথা বলেন নাই। এখন একটা দর্শন যেটা কঠিনভাবে এটাকে করা হচ্ছে, প্রতিহত করা হচ্ছে, চেষ্টা করছে সরকার, অথচ এক দর্শনের জন্য পুরো সরকারকে ফেলে দিতে চাচ্ছে অনেকে। এই যে আমাদের সাইকোলজিক্যালি আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য কিন্তু হাসিনা দায়ী। এবং এটাও ভারতের একটা পরিকল্পনা, এই জাতিকে আমরা সাইকোপ্যাথ বানাবো, সেই সাইকোপ্যাথ বানানোর জন্যই আজকে আমরা এই কাজগুলো করছি। এখন আসুন, বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমন একটা সরকার, আমি পুরো সরকারকে আমি বলবো না ডক্টর ইউনূসের সরকার খুব শক্তিশালী, বলবো না, কেন তার উপদেষ্টাগুলো সবাই শক্তিশালী নন, দুর্বল উপদেষ্টা পরিষদ হয়ে গেছে। ওনার যে আন্তর্জাতিক ইমেজ আছে, এবং চীন সফরের জন্য 26শে মার্চ উনি চীন সফরে যাচ্ছেন, আপনি জানেন এটার জন্য ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। এই কারণে তুলসী গ্যাবার্ট এই কয়েকদিন আগে ভিজিট করে গেলেন। তুলসী গ্যাবার্টকে এই ইন্ডিয়ান প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া। এর আগে তারা ওই যে কি একটা ভাইস চেয়ারম্যান কি ছিল না, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট করার জন্য $1 বিলিয়ন খরচ করেছে ইন্ডিয়া। তারা কিন্তু ইনভেস্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে। ইসরায়েল আর ইন্ডিয়া, তারা ইসলামী আদর্শ যেই সমস্ত দেশগুলোতে আছে, সেই দেশে ষড়যন্ত্র করে বিভিন্ন পরিস্থিতি খারাপ করার জন্য তারা $1 বিলিয়ন খরচ করে। এবং তুলসী গ্যাবার্ট ইজ দ্যাট প্রোডাক্ট। সে এসে কি বললো, যে মুহূর্তে এই রোজার মাসে ইন্ডিয়াতে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদ ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেছেন তাদের যে রঙের খেলা একটা হয়, কি জানি একটা পূজা, ওই পূজার মধ্যে তোমার পূজা তুমি করো, মসজিদ ভাঙতে যাবে কেন? বাবার সাথে ছেলে, বাবার সামনে ছেলেকে হত্যা করলো, ছেলের সামনে বাবাকে হত্যা করলো। সেই সময় তুলসী গ্যাবার্টের মতো একটা নষ্ট মহিলা, আমি বলবো, শি হ্যাজ গিভেন স্টেটমেন্ট এগেইনস্ট বাংলাদেশ, যে বাংলাদেশে তিনি কি আমাদের, আমরা নাকি মাইনরিটির উপর আক্রমণ করি, মাইনরিটির খেলাফত প্রতিষ্ঠা। তো আমরা আমাদের খেলাফত, মুসলমান দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে নাকি তোমাদের এই আমেরিকানই হবে নাকি? আপনার কাছে আসবো ডেল খান, আপনাকে স্বাগত। আপনি একটি নতুন রাজনৈতিক দলের মুখপাত্র এবং প্রধান সমন্বয়ক, জনতার দল। কি প্রেক্ষিতে জনতার দলের আবির্ভাব হলো, কেন আসতে হলো? ধন্যবাদ। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা কল্পনা করার চেষ্টা করি, তাহলে যেটা বলবো যে আপনি লক্ষ্য করেন গত 54 বছরে এই বাংলাদেশে যে রাজনৈতিক প্র্যাকটিস ছিল, তার ভেতরে লাস্ট 15 ইয়ার্সে, গত 15 বছরে অথবা 16 বছরে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ একটা অ্যাকুয়ারিয়ামের ভেতরে সব রাজনৈতিক দলকে ঢুকিয়ে ফেললো। ইভেন তাদের নিজস্ব যে বিরোধী দল ছিল, সেটাও তাদের গৃহপালিত বিরোধী দল ছিল। সুতরাং এই সিস্টেমটা যেটা ছিল, পলিটিক্যাল যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা 36 দিনের একটা অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ কি? কারণ দীর্ঘদিন ধরে, আমি কর্নেল হক স্যারের সাথে মানে এই জায়গায় কণ্ঠ মিলিয়ে বলবো যে দীর্ঘদিন ধরে আমরা নির্যাতিত হতে হতে আমাদের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, হতাশা ছিল, সেটাই 36 দিনের আন্দোলনে এসে বিস্ফোরণ হয়। এবং এই বিস্ফোরণের ফলে যেটা হলো সেটা হচ্ছে গত 54 বছর ধরে যে অ্যান্টিবায়োটিক আমাদের খাওয়ানো হচ্ছিল, এই অ্যান্টিবায়োটিকটা আমরা ছুঁড়ে ফেলে দিলাম, আমরা এই অ্যান্টিবায়োটিক খেতে চাচ্ছি না। এই প্রেক্ষিতে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হলো। সেটা হচ্ছে, অনেকেই মনে করছেন যে এটা শুধু ফ্যাসিবাদ অথবা আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয়া। নো, যারা এই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করতে পারেনি, তাদেরকেও কিন্তু ছাত্র জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং একটা লেভেল প্লেয়িং ফিল্ড শুরু হয়েছে। এই লেভেল প্লেয়িং ফিল্ডে নতুন ইডিওলজি নিয়ে, ফ্রেশ পার্সপেক্টিভ নিয়ে আমাদের মতো একটা দল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যারা সামনে এসছে। একই রকমভাবে আমাদের দলটা আবির্ভাব হয়েছে। আমরা ফ্রেশ পার্সপেক্টিভ আনার চেষ্টা করছি, আমরা নেক্সট জেনারেশন যে পলিটিক্স আছে সেটাকে প্রমোট করার চেষ্টা করছি, আমরা পলিটিক্সের ডেফিনিশনটাতে চেঞ্জ আনার চেষ্টা করছি। এবং সেই প্রেক্ষিতে গত 20 মার্চ আমাদের রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে, যাদের মূল মন্ত্র হচ্ছে ইনসাফ জিন্দাবাদ, এটা আমাদের স্লোগান। আর আমাদের যে মটোটা আছে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশের অঙ্গীকার।
সাম্য, ন্যায্যতা এবং প্রগতি। আই রিপিট, সাম্য, ন্যায্যতা এবং প্রগতি, এই তিনটা প্রিন্সিপালের উপর বেস করে আমরা সকল পেশাজীবীর মানুষ যারা আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। তাদের যে হার্ড আর্নড এক্সপিরিয়েন্স আছে, তাদের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আছে, এইটাকে আমরা চ্যানেল করার চেষ্টা করছি। প্রথমে একটা এথিক্স কমিটির মাধ্যমে, তার নিচে প্ল্যানিং কমিটি, অ্যান্ড দেন আমাদের টিমটা যেটা হবে সেটা হচ্ছে উই আর গোয়িং টু প্রমোট ইয়থস। এই জন্য আমরা বলছি যে এটা হচ্ছে ইয়থ লেড লিডারশিপ হুইচ উইল বি গাইডেড বাই ভেটারানস। নতুন যে রাজনৈতিক দলটি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, নাহিদ ইসলাম যার প্রধান হয়েছেন জাতীয় নাগরিক পার্টি, আপনারা কি তাদেরকে সাপোর্ট দিবেন নাকি তাদের সাথে কোয়ালিশন করবেন, নাকি আপনার কথা যদি আরেকটু স্পষ্ট করেন? একটা রাজনৈতিক দল তারা নিয়ে এসছেন, আপনারাও একটা নতুন রাজনৈতিক দল নিয়ে এসছেন, ইতিমধ্যে আরও 10-12টা রাজনৈতিক দল রাজনীতির মাঠে আমরা দেখেছি, মানে তাদের সাথে আপনাদের কি প্রতিযোগিতা হবে না সহযোগিতা? ধন্যবাদ ভাই। প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে পুরাতন যে রাজনৈতিক ব্যবস্থা আছে এটাতে তো আমরা সন্তুষ্ট হতে পারছি না। সেই জন্যই তো ছাত্রদের যে রাজনৈতিক দলের কথা বললেন আপনি, তাদের আবির্ভাব তো সেই প্রেক্ষিতেই, তাই তো? আমরা এই কথা বুঝি, অভিভাবক হিসেবে আমরা একটা জিনিস বুঝি যে সেটা হচ্ছে তাদের অস্তিত্বের একটা সংকট আছে। আজকে যদি সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তাহলে এই নাহিদ, সার্জিস, তারপর অন্যান্য যারা আছে, তাদের তো জীবন সংশয়ের একটা পরিস্থিতি তৈরি হবে, তাই তো? এই জীবন সংশয় থেকে বাঁচার জন্য, বাঁচার তাগিদেই তো তারা মূলত রাজনীতিটাকে আঁকড়ে ধরেছে। তাদের তো এখন পড়াশোনা করার কথা ছিল, তাদের এখন ভালো করে মানে চাকরি বাকরি করার কথা ছিল, তাদের ঘর সংসার সাজানোর সময় ছিল। তাহলে একটা আতঙ্ক প্রিভেল করছে এই জায়গায়। আমরা ব্যক্তিগতভাবে অনুভব করি যেটা, সেটা হচ্ছে যে আমাদের দলটা হচ্ছে সকল পেশাজীবীর অভিজ্ঞদের নিয়ে আমরা একটা দল করার চেষ্টা করছি। আপনি কি মনে করেন না আমাদের এই যে ছোট ভাই যারা আছে, ছাত্র যারা আছে, তাদের গাইডেন্সের দরকার আছে, তাদের প্রোটেকশনের দরকার আছে? আমরা ফিল করি। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু এখনও তো বাংলাদেশে অনেকগুলো পুরনো রাজনৈতিক দলের উপস্থিতি আছে। সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন পর্যন্ত বিএনপি, তারাও তো তাদের আইডিওলজি নিয়ে মাঠে আছে। মানে তাদের সাথে বা এই নতুন রাজনৈতিক দলগুলো যারা আসছে তারা অবশ্যই নিজ নিজ ক্ষেত্র বিবেচনা করে এসেছেন, কিন্তু যে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কোয়ালিশন হবে কি? পুরনোদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু পুরনোদের ব্যর্থতাগুলো আমাদেরকে যাচাই করতে হবে। যেই দল 16 বছর চেষ্টা করে তাদের দলের অবিসংবিদিত নেত্রী যিনি আছেন বেগম খালেদা জিয়া, তাকে মুক্ত করতে পারেনি, তার বাসার সামনে থেকে ট্রাকের মানে বালির ট্রাক সরাতে পারেনি, যেই দল ফ্যাসিজমের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেনি, যেই দলের নেতাকে লন্ডনে থেকে তারপরে মানে এই দেশের যে দলটা আছে তাকে পরিচালনা করতে হয়েছে, তারা নিশ্চিত করতে পারেনি যে তাদের নেতা যেন দেশে আসে এবং জনগণের পাশে থেকে রাজনীতি করে, তাদের উপরে ঠিক কতটা আস্থা আপনি রাখবেন অথবা আমাদের মতো একটা নতুন পলিটিক্যাল পার্টি রাখবো, তার আগে আমার মনে হয় যথেষ্ট গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে। ধন্যবাদ। এম এ হক, আপনার কাছে একটা বিষয়, এই বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেক আলোচনার তুঙ্গে, সেটা ওই যে অভ্যুত্থানের আগেও, অভ্যুত্থানের পরেও, 5ই আগস্টের দিনেও, তারপরে এখন নতুন করে এসছে। একজন সমন্বয়ক, দুজন, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে আর্মি আওয়ামী লীগকে ব্যাক করার বিষয়ে কথা বলেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এবং সেই প্রেক্ষিতে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও বলা হচ্ছে। কিন্তু এতে কি, এবং একটা স্লোগান এসেছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি ওয়াকারন হাসনাত হাসনাত হাসনাত, এই স্লোগানটি কি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বা বাংলাদেশের আপামর জনগণের জন্য কাম্য? আমি একটু আগেই আপনাকে বলেছি যে পুরো জাতিকে এমনভাবে মাইন্ড পরিবর্তন করে দিয়েছে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি জানেন অসংখ্য ইন্ডিয়ান এজেন্সি বাংলাদেশে কাজ করছে, এবং এখন বর্তমানে তার এজেন্সিগুলো মনে হয় কাজ বন্ধ করে দিয়েছে, দায়িত্ব দিয়েছে বাংলাদেশিদের উপরে। এটা আমার তাই মনে হয়। আমি সেই প্রসঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি ভাই, আপনি খুব ভালো সঞ্চালনা করেন, উপস্থাপক হিসাবে আপনি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গেছেন। আপনাকে বলি, এই সময়টাতে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যাতে ডক্টর ইউনূসের চীন সফরটা বাতিল করা যায়।
কেননা ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইজ স্কেয়ার্ড। তারা কোনোভাবেই চাচ্ছে না এই দুটো দেশ যে ডক্টর ইউনূসের মতো লোক যদি চায়নাতে যায় এবং তাকে স্পেশাল প্লেন দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু জানতেন ব্যাপার না। আপনাকে আমাকে নিবে না, কিন্তু ওই নরেন্দ্র মোদীকে কিন্তু স্পেশাল প্লেন দিয়ে নিবে না, ডক্টর ইউনূসকে নিয়ে যাচ্ছেন। তার মানে কি, তারা বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করতে চায় এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আপনি একটা কথাই চিন্তা করুন না কেন, যেটা তিস্তা প্রকল্প চায়না অলরেডি প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা যদি কার্যকরী হয়, ইন্ডিয়ার অবস্থা কীটা হবে আপনি একটু চিন্তা করে দেখেন। পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে, উত্তর দিকের কী অবস্থা হবে। দে আর স্কেয়ার্ড অফ দ্যাট। এবং চীনের সহযোগিতা যদি আমাদের দেশে আসে, বন্ধুপ্রতিম রাষ্ট্র হয়ে যায়, ঘনিষ্ঠ রাষ্ট্র হয়ে যায়, আপনি বিশ্বাস করেন ইন্ডিয়ার অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমি এই প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি না। ইন্ডিয়া একটা দেশ আছে, তো আমাদের প্রতিবেশী দেশ হয়তো বহুগুলো হয়ে যেতে পারে, অনেকগুলোই হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। এর থেকে বাঁচার জন্য ইন্ডিয়া হেন কোনো প্রচেষ্টা নাই যে চেষ্টা তারা চালাচ্ছে না। সংঘর্ষ বাঁধাতে চাচ্ছে সামরিক বাহিনীর সাথে জনগণের, আবার সরকারের সাথে বাঁধাতে চাচ্ছে সামরিক বাহিনীর, অথবা সরকারের সাথে বাঁধাতে চাচ্ছে জনগণের। এই যে পরিস্থিতিগুলো সিচুয়েট করা হচ্ছে, আমরা বলি সিচুয়েটিং দ্য অ্যাপ্রিসিয়েশন, এই যে করা হচ্ছে, এটার পেছনে কিন্তু বিশাল একটা শক্তি কাজ করছে, আপনাদের বুঝতে হবে। আমি বুঝে হোক না বুঝে হোক, আমাকে আপনি উদ্বুদ্ধ করেছেন একটা খারাপ কাজ করার জন্য, আমি লোভে পড়ে আমি সেটা করছি। এই ধরনের বহু কাজ বাংলাদেশে এখন চলছে। এই সিচুয়েশনগুলো আমি আর্মির বিরুদ্ধেও বলবো না, তাদের পক্ষেও বলবো না, তাদের বিরুদ্ধেও বলবো না। একজন যারা দর্শক শ্রোতা দেখছেন, আপনার বিশ্বাস করুন, প্রতিটি সিচুয়েশন তৈরি করে বাংলাদেশকে আনস্টেবল করার দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে। এবং এমন একটা মাসে, স্বাধীনতার মাস, বিশ্বাস করেন এই সময়ে 25শে মার্চ যদি আমাদের সামরিক বাহিনী, আমাদের সেনাবাহিনী সেই সময় পাকিস্তানের আন্ডারে চাকরি করেও, সংবিধানে কোরআন শরীফ ধরে সংবিধানে শপথ নেওয়ার পরেও যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, সেটার বিপক্ষে গিয়ে মেজর জিয়া বলেছেন উই রিভল্ট, এবং 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু, ইন্ডিয়া কিন্তু এই ক্যালকুলেশনে নেয় নাই যে বাঙালি মুসলমান এরকম এতগুলো অফিসার আছে, এতগুলো ব্যাটালিয়ান আছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই ক্যালকুলেশনই ছিল না তাদের। কিন্তু যখন হয়ে গেছে, ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে তখন, এবং সেই জন্য তারা মুজিব বাহিনী তৈরি করেছিল কাউন্টার করার জন্য আমাদের মিলিটারিকে, স্বাধীনতার পর যাতে কাউন্টার করতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন জেআরবি রেইজ হয়েছে তাদেরকে দিয়ে, জেআরবি রেইজ হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নামক এই একটা দজ্জালের দল, আমি বলব দজ্জাল, এদের কোনো মানবিকতা নাই, এদের কোনো মানুষের প্রতি ভালোবাসা নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। তারা চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাসী, লুটেরা, এখনো কোনো অপবাদ নাই যেটা তাদেরকে আপনি না দিতে পারেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঞ্জাল কোনো দেশে নাই। এখন আমি শেষ করে দিচ্ছি। এখন এই পরিস্থিতিটা স্টুডেন্টরাও বুঝতেছে না যে কোনটা বললে কি করতে, কোন দিকে যাবে দেশ, কোন দিকে যাচ্ছে। এই যে একটা আত্মকলহ সৃষ্টি করার মাধ্যমে ইন্ডিয়া একটা ফায়দা লুটতে চায়, মাই ব্রাদার। এবং এই ফায়দা লুটার কারণেই যত ঘটনাগুলো ঘটছে। আমার মনে হয় দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক থাকবে। দুই একজন যদি উল্টাপাল্টা কাজ করি, পূর্বে তো শিক্ষা হয়েছে, তো আমাদের সেই শিক্ষা থেকে তো আমাদের শিক্ষা আছে। তো সুতরাং আমরা ফেইথ রাখি, ছাত্রদের উপরও ফেইথ রাখবো। তারা একটা বিশাল আন্দোলন করেছে, 36 জুলাইয়ের আন্দোলনটা, এটাকে ইগনোর করতে আপনি পারেন না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের আন্দোলন, ডেলও জড়িত ছিল, আমিও জড়িত ছিলাম সেই আন্দোলনে। আমরা মিছিল বের করেছি মিলিটারি এলাকা থেকে, আমরা টিভি শো করেছি, আমরা কিন্তু রিস্ক নিয়েছি। এবং এই ছাত্ররা আমরাও তাদেরকে ইনপুট দিয়েছি, তারা আমাদেরকে ইনপুট দিয়েছে। এই পরিস্থিতিতে আমি অনুরোধ করব সবাইকে, চলুন না ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমরা লড়াই করি। ফ্যাসিস্ট হাসিনার 14 গোষ্ঠীকে নিষিদ্ধ করে তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় এনে হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে ফাঁসি দিব, ফাঁসিতে দিলাম, ফায়ারিং স্কোয়াডে দিব। এবং সেই কাজটা যত তাড়াতাড়ি করা যাবে, নিষিদ্ধ করার কাজটি এবং বিচারের কাজটি, তত তাড়াতাড়ি দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আপনাকেও একই প্রশ্ন, স্পেসিফিক্যালি কোন অংশ? বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে সেনাবাহিনী এবং ছাত্র জনতা বা জনতা মুখোমুখি অনেকটা। না, এটার কোনো সুযোগই নাই, একটা মিছিল, এটার কোনো সুযোগই নাই। কারণ হচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের
প্রাণপ্রিয় একটি সেনাবাহিনী এবং এটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান। সো ছাত্রদের ভেতর থেকেই তো সেনাবাহিনীর রিক্রুটমেন্ট হয়, মানে পাইপলাইন তো তারাই। সো মুখোমুখি দাঁড়াবার ব্যাপারটা যারা পারসিভ করছে তারা এটাকে মায়াপিকভাবে দেখার চেষ্টা করছে। ঢাকা কেন্দ্রিক একটা আন্দোলন, ঢাকা কেন্দ্রিক একটা পার্টি, তারা যখন মানে ইন্ডিভিজুয়াল মানে সেনা প্রধান বনাম হাসনাত, এটা তো আসলে প্রাসঙ্গিক হয় না জিনিসটা। একটা দেশের সেনা প্রধানের সাথে আরেকটা দেশের শত্রু দেশের সেনা প্রধানের প্রাসঙ্গিকতা আনতে পারে আপনি, এটাকে বলে বেলিজারেন্ট রেশিও, ঠিক আছে? সো পলিটিক্যালি মানে আসলে যার যা বলার ইচ্ছা হয় বলতেই পারেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি হিজ সুইট উইল, বাট থিং ইজ দ্যাট সবাই তো আর যে বলছে তার আপটেক লেভেলের না, সবাই তো ওভাবেই এটা ব্যাখ্যা করবে না। যেমন আপনি যখন আমাকে প্রশ্নটা করলেন তার শেষে কিন্তু একটা ছোট্ট মুচকি হাসি দিয়েছেন, মানে এটা মানে এইটা পিপুল, পুরো বাংলাদেশের পিপুলকে আপনাকে কনসিডারেশনে আনতে হবে, নট অনলি ফিউ স্টুডেন্টস। জি অবশ্যই, রাইট? মানে দেয়ার আর মেনি সিনিয়র্স দেয়ার অ্যান্ড আদার পিপুল আর দেয়ার। এখন কোনো একজন পার্টিকুলার ব্যক্তি, তার এগেনস্টে যদি কমপ্লেইন থাকে, তার এগেনস্টে আপনি অবশ্যই কমপ্লেইন আনতে পারেন, তাকে ট্রায়ালে আনতে পারেন, তার বিচার করতে পারেন। বাট এটা করতে গিয়ে আপনি কি মানে টোটাল একটা কমিউনিটিকে অথবা রাষ্ট্রের একটা বিশাল যে স্টেক আছে, স্টেক হোল্ডার যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 24 ঘন্টা নিয়োজিত, তাদেরকে বিতর্কিত করছেন কিনা এটা একটু দেখতে হবে আমাদের এই জায়গায়। এবং এখানেই আসে হচ্ছে প্রশ্ন যে আপনার রাষ্ট্রের সেনাবাহিনীকে বিতর্কিত যদি করা হয় তাতে আসলে কার লাভ? দেশের জনগণের তো লাভ হওয়ার কথা না, রাইট? তো সেনাবাহিনীর একটি অংশ যারা আয়নাঘর পদ্ধতির সাথে জড়িত, যারা গুম, খুন এবং বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, র্যাবের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল। অফকোর্স র্যাব, কর্নেল হক ইজ হিয়ার, উনি আমাকে ভুল করলে কারেক্ট করতে পারেন। পৃথিবীর আর কোথাও মিলিটারি অফিসাররা পুলিশদের আন্ডারে চাকরি করে? সো র্যাব ইজ এ ভেরি ভেরি আই শুড সে ফল্টি অর্গানাইজেশন, এবং জাতিসংঘ রাইটলি মানে এখানে ইয়ে করছে, সাজেস্ট করছে যে দিস অর্গানাইজেশন শুড বি অ্যাবলিশড অ্যাজ সুন অ্যাজ পসিবল। একই সঙ্গে বিভিন্ন এক্স জেনারেলস যারা আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে র্যাব থেকে অ্যাটলিস্ট মিলিটারি অফিসার থেকে কুইকলি রিমুভ করা উচিত। ইট শুড বি এ পুলিশ অর্গানাইজেশন। আমি আমার ছোট্ট জ্ঞানে যেটুকু বুঝি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বা সিভিল সিকিউরিটির জন্য যে পুলিশ বাহিনীর ট্রেনিং এবং আর্মির ট্রেনিং একদম টোটালি পৃথক। টোটালি আর্মি বা সশস্ত্র বাহিনীর যে সদস্যরা ট্রেইনড হন তারা তো শত্রু নিধনের জন্য ট্রেইন হন, দেশের শত্রুর জন্য নিধনের জন্য ট্রেইন হন। আর পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীর সদস্যরা যারা ইনল্যান্ড কাজ করেন তাদের ট্রেনিংটা হয় যে হাউ টু সিকিউর পাবলিক লাইফ, এরকমই তো। তো বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। তো এই দুটো বাহিনীর সমন্বয় কি সম্ভব? আমি তো বললাম যে এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি, আর যদি হয় এটাকে জয়েন্ট ফোর্স বলে। জয়েন্ট ফোর্সে সবসময় আর্মি লিড করে আর বাকি যারা আছে তারা এটাকে ফলো আপ করে, কারণ হচ্ছে তার ট্রেনিংটা হায়ার, তার আপটেকটা হায়ার। তো এই বাংলাদেশে এই যে ককটেল তৈরি করা হয়েছে এটা কার পারপাস সার্ভ করার জন্য হয়েছে? সো এর ফলে যেটা হয়েছে যে আপনি হায়ার গ্রেড মিলিটারি অফিসারের কাছ থেকে ওই মানে পুলিশের যারা আছে তারা হায়ার টেকনিক শিখে ফেলছে, টেকনিক শিখে মনে করেন যে পুলিশের যে পুলিশিংয়ের কাজ করার কথা সেখান থেকে সরে গেছে। সো এটা একটা ভুল হয়েছে, আপনি মানে অত্যন্ত চমৎকারভাবে এই জিনিসটা আইডেন্টিফাই করেছেন। একই সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনি এই ধাপ্পাবাজি খুব বেশি দিন আর চালাতে পারবেন না। কোনটা? আমাদের গবেষণায় যেটা উঠে আসছে, মানে আপনি বলতে আমি শুধু আপনাকে বলছি না, যে যারা এটা করার চেষ্টা করছে তাদের কথা বলছি, যে আমাদের গবেষণায় যেটা উঠে আসছে, জেন জি এবং জেন আলফা, জেনারেশন আলফা যারা আছে তাদের মানে মনস্তাত্ত্বিক যে মানে ম্যাচিউরিটি, এটা আপনি মনে করেন যে ওই আগে মার্কা দেখে মনে করেন যে ফুচপানি খেয়ে তারপরে মনে করেন যে এই 200-300 টাকা পেয়ে তারপরে ভোট দিতে চলে যাওয়া, দে আর বিয়ন্ড লিগ অ্যাহেড অফ দ্যাট। তারা খুব ক্লিয়ারলি কোশ্চেন করা শিখে ফেলছে এবং তারা এখন কোশ্চেন করে এই জিনিসগুলা। আপনি যেরকম জিজ্ঞেস করলেন যে ইজ ইট রেশনাল নট রেশনাল, এই যে তার আগের কোশ্চেনে আপনি জিজ্ঞেস করলেন যে মুখোমুখি কে কার মুখোমুখি হচ্ছে এই জায়গায়, যদি কোনো অপরাধ থাকে আপনি কমপ্লেন লঞ্চ করেন, পলিটিক্সে কাকে নামায় নিয়ে আসতেছেন আপনি? কেন আপনি অস্থিরতা ছড়াচ্ছেন ওই জায়গায়? এটার ফল তো ভালো হবে না। এবং ঘুরে ফিরে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল হোক, বাংলাদেশ মানে বিপদগ্রস্ত হোক, আমাদের ঐক্য নষ্ট হোক, এটা একমাত্র আমাদের শত্রুই চাইতে পারে।
আচ্ছা, ধন্যবাদ এমি হক। আমরা শেষ প্রশ্নে আসি আপনার কাছে। এই মুহূর্তে বাংলাদেশের এই সামগ্রিক বিষয়ে আমিও যেমন জানি, আপনিও জানেন, সাধারণ মানুষ আরও বেশি জানেন, জি, ঐক্যের জন্য বিকল্প কি? বেশ, আপনি খুব এই 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 জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই মুহূর্তে। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, আমাদের পবিত্র কোরআন শরীফে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপসৃত। আমরা তো সত্যটাকে দেখছি। বর্তমান সত্যটা কি, যেটা ডেল বললেন, বর্তমান সত্যটা হলো এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য আমাদের শত্রুরা তাদের বাহিনী দিয়ে কাজ করছে, তাদের যে শক্তিশালী নেটওয়ার্ক আছে সেটা দিয়ে কাজ করছে। এই নেটওয়ার্ক থেকে বাঁচার জন্য আপনার কি করতে হবে? ঐক্যের কোনো বিকল্প নাই। কাদের ঐক্য? যারা দেশপ্রেমিক আছেন, ছাত্র জনতা, যারা 36 জুলাইয়ের আন্দোলন করেছেন। এখানে সামরিক বাহিনীও কিন্তু জড়িত। সামরিক বাহিনী যে বিগ স্টেক হোল্ডার। থিঙ্ক মাই ডিয়ার, শুধু সেই 5 তারিখে যদি সেই ঘোষণাটা উলট পালট হতো, সময় নিত, তাহলে কিন্তু ইট উড বি এ গ্রেট ডেঞ্জার ফর দ্য কান্ট্রি। এই থেকে কিন্তু আমরা সামরিক বাহিনীর কারণেই বেঁচে আসছি। তো এই মুহূর্তে কি করতে হবে? মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, এই দুটো দলের মধ্যে ঐক্য খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। এবং তাদেরকে, এই ছাড়াও আরও অন্যান্য যে দলগুলো আছে, সবাই মিলে ডক্টর ইউনূসের সরকারকে শক্তিশালী, এনসিপি সহ সবাই মিলে একসাথে বসে তারা ডক্টর ইউনূসের সরকারকে প্রতি সপ্তাহে পরামর্শ দিতে পারে। প্রতি সপ্তাহে সেটা কি সম্ভব? মানে এই রাজনৈতিক দলের প্রত্যেকটা রাজনৈতিক দলের পৃথক পৃথক ভিশন আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের চেষ্টাই থাকবে আগামী নির্বাচনে বিজয়ী হওয়া। যদি এটা হয় তাহলে কখনো হবে না। সেই প্রতিযোগিতা রেখে কি তারা একটা অনির্বাচিত, তাদের ভাষায় অনির্বাচিত সরকারকে তারা যদি এটা বলে যে দেশের, আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটা তো তাদেরই স্লোগান। যদি দেশকে তারা সত্যিকার অর্থেই বড় মনে করে, তাহলে কি তারা দেখতে পাচ্ছে না দেশের উপর যে আপদ বয়ে আসছে? ডক্টর ইউনূস তো ক্ষমতা থাকতে চাচ্ছেন না। আমি তো বলছি না যে তাকে দীর্ঘায়িত করা হোক, তাকে ডিসেম্বরে ইলেকশন দেওয়া হোক, কথার কথা। তো ডিসেম্বরে ইলেকশন দিতে হলে তো আরো 9 মাস বাকি আছে, তাই নয় কি? এই 9 মাস কি তারা ঐক্যবদ্ধ হতে পারে না দেশকে একটি মানে উত্তম প্রশাসন উপস্থাপন করতে? আপনি একটা জিনিস লক্ষ্য করেন না কেন, যে দেশে পুলিশ বাহিনী অকার্যকর, যে পুলিশে ছিল লক্ষ লক্ষ সেই ফ্যাসিস্ট হাসিনার লোক, গোপালগঞ্জের লোক, তাদের কি যেহেতু আপনি প্রশাসন ঠিক করতে পারবেন না, তাদের এই আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অনেককে তো বহিষ্কার করা হয়েছে। অনেককে বহিষ্কার করে হলো তো রেমনেন্ট, তাদের তো সেই মোরাল ক্যারেজ নাই মানুষের, জনগণের মুখোমুখি হওয়ার, তারা যেভাবে কাজ করার, জনগণের বন্ধু হিসাবে তো সেই কাজ করার। আপনার মনের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, আপনি কি পারবেন আমার সাথে ভালোভাবে কথা বলতে? পারবেন না। তো সেই জন্য এই পুলিশের দুর্দশা, অন্যান্য প্রশাসনিক সমস্ত জায়গার দুর্দশায় ডক্টর ইউনূস যেই দেশটা চালিয়েছেন এই আজকে 8 মাস যাবত, এটা একটা গ্রেট থিং হি হ্যাজ ডান। অসংখ্য, আপনি 1, 2, 3, 4 লিস্ট করেন, আপনি দেখবেন অসংখ্য লিস্টের মধ্যে দেখতে পাবেন যে সে ভালো কাজগুলো করেছে উইদাউট এনি সাপোর্ট অফ। ধন্যবাদ আপনাকে। এবং এই দেশকে দুর্নীতিমুক্ত দেশ করতে, ফ্যাসিস্ট মুক্ত দেশ করার জন্য রাজনৈতিক দলগুলো এবং জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ। দেলাইজ খান, সেই ঐক্য কত দূর, যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এমি হক? আমাদের ইসলামের ইতিহাসে 2 জন খলিফা আছেন যাদের নাম ওমর দিয়ে। একজন হচ্ছেন ওমর বিন খাত্তাব, আমাদের প্রধান 4 খলিফার একজন, আরেকজন হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ। তো ওমর বিন আব্দুল আজিজের সময়কার একটা ঘটনা, এই যে এরকম রমজান মাস শেষে ঈদ আসছে, তো এখন ওমর বিন আব্দুল আজিজ তার ট্রেজারার যিনি ছিলেন, অর্থমন্ত্রী, ওনাকে বলতেছেন, আবু উবায়দা, বাসায় তো পরিস্থিতি খারাপ, তোমার ভাবি তো বাচ্চাদের ঈদের জামা কেনার জন্য প্রেশার দিচ্ছে, আমার হাতে তো টাকা নাই, তুমি কি আমাকে আগামী মাসের যে স্যালারি আছে ওখান থেকে আমাকে কিছু অ্যাডভান্স দিতে পারবা? তো আবু উবায়দা বলতেছে যে গ্যারান্টি কি আগামী মাসে আপনি বেঁচে থাকবেন? আপনি যদি মারা যান তখন এই টাকাটা কে ফেরত দিবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এটার কি গ্যারান্টি আছে খলিফা যে আগামী মাসে আপনি খলিফা থাকবেন? নতুন কোনো খলিফা তো আসতেই পারে, আপনি জনপ্রিয়তা হারাইতেই পারেন। তো এই জাতীয় ঘটনা থেকে আমাদের শেখার আছে, সেটা হচ্ছে যে কেউ কেউ ভাবতে শুরু করছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে, তারা বোধ করতে শুরু করছে যে ঐক্যের প্রয়োজন নাই, কারণ আমরা এককভাবেই যথেষ্ট। কেউ কেউ নাম বলবেন? আমরা নামে না যাই, বাট মানে কেন ঐক্যটা হচ্ছে না?
কর্নেল মানে আব্দুল হক স্যার যেটা বললেন, ঐক্যটা কেন হচ্ছে না? ঐক্যটা তো প্রত্যাশিত। আপনি এটার জন্য আমাদের জাতিগত ব্যাপারটাকে দোষ দিবেন, আমরা বিভিন্ন জাতি থেকে এসে তারপরে তৈরি হয়েছে। আপনি কি দিনের পর দিন বিশ্বাসঘাতকতার যে ইতিহাস আমাদের আছে সেটাকে দোষ দিবেন? সব কিছু পেছনে ফেলে সামনে জাগাই। এখন তো সবাই বুঝতেছে যে 3 দিক থেকে ঘেরা পড়ে গেছি আমরা। যারা চাচ্ছিল যে এই বাংলাদেশ হোক কারো করিডোর, যারা চাচ্ছিল এই বাংলাদেশ হোক কারো ট্রানজিট স্টেশন, ঠিক আছে, মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাতায়াতের জন্য আমরা ট্রানজিট স্টেশন হই, তাদের যে হেজেমনি, তার এগেইনস্টে আসলে এই মুহূর্তে ঐক্য ছাড়া কি বাঁচার কোনো উপায় আছে? ধন্যবাদ। ধন্যবাদ টিএলএস খান, ধন্যবাদ এম এ হক। আমি একটা ছোট্ট কবিতা পড়ে আপনার অনুষ্ঠান শেষ করি। কবি নজরুল ইসলাম, জাতীয় কবি, একটা কবিতা লিখছে আমার খুব প্রিয়, 4টা পংক্তি। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সিজব করিব নতুন একটা, আমি লাস্ট সেন্টেন্সটা বলে গেলাম, একটা নতুন দেশ গড়ে তুলব। আসুন না, আমাদের এই রমজান মাসে আমরা শপথ গ্রহণ করি, যারা দর্শক শ্রোতা আপনারা দেখছেন, আমরা সেই দেশটা গড়ে তুলি যে দেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে 36 জুলাই, অসংখ্য লোক আহত হয়েছে। চলুন না আমরা সেই দেশ সৃষ্টি করি। সবাইকে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।